আজকের এই ডিপ ডাইভে আমরা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যাংকিং সুবিধাগুলো ঠিক কেমন হওয়া উচিত সেই নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, বিশেষ করে ভারতে কি নিয়মকানুন আছে। ঠিক, আমাদের হাতে 2008 সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আর ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবি এর কিছু জরুরি সার্কুলার আছে। মূল লক্ষ্যটা হলো এটা দেখা যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনো রকম বৈষম্য ছাড়াই আর 5 জনের মতো একই পরিষেবা পান। একদম, আগে তো অনেক অভিযোগ আসতো, তাই না? হ্যাঁ, প্রচুর। কিন্তু এখন পরিস্থিতিটা বদলেছে, বাধ্যতামূলক সমতার দিকে এগোচ্ছে ব্যাপারটা। তো চলুন দেখি ব্যাংকগুলোকে ঠিক কি করতে বলা হয়েছে। আচ্ছা, তবে তার আগে এই বদলের কারণটা একটু বোঝা দরকার আমার মনে হয়। বলুন। এটা শুধু অভিযোগের ভিত্তিতে নয়, কিন্তু মে 2008-এ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কমিশনারের দপ্তর থেকে একটা পরামর্শ আসে। ও আচ্ছা। তারপর পরই জুন 2008-এ আরবিআই একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেয়, DBOD.no-leg-BC91, ওই নম্বরটা। হ্যাঁ হ্যাঁ। আর এর সঙ্গে কিন্তু জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত সনদেরও যোগ আছে, বিশেষ করে আর্টিকেল 9 আর 12। আন্তর্জাতিক স্তরেও তাহলে? অবশ্যই। এই ধারাগুলোয় কি বলা আছে? স্বাধীন জীবনযাপন, পরিষেবা পাওয়ার সমান অধিকার, নিজের টাকার উপর নিজের নিয়ন্ত্রণ, ঋণ পাওয়ার সমান সুযোগ, এসব। আর আপনি যে আইবি এর কথা বলছিলেন? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, তারাও ব্যাংকগুলোর জন্য এই একই লাইনে গাইডলাইন তৈরি করেছে। সবাই মিলে চেষ্টাটা করছে। তার এটা শুধু দেশের নিয়ম নয়, একটা আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর মধ্যেও পড়ছে। আচ্ছা, তাহলে এবার আসি কংক্রিট পরিষেবাগুলোতে কি কি সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। যেমন ধরুন, অ্যাকাউন্ট খোলা নিয়ে তো সমস্যা হতো আগে। হ্যাঁ, ওইগুলোই তো আসল সমস্যা ছিল, সেখানেই জোর দেওয়া হয়েছে। প্রথমত, অ্যাকাউন্ট খোলা। একা খুলতে চাইলেও পারবেন, জয়েন্ট খুলতে চাইলেও পারবেন। নিয়মটা অন্যদের মতোই? একদম একই। কাউকে জোর করে বলা যাবে না যে আপনাকে জয়েন্ট অ্যাকাউন্টই খুলতে হবে। এটা ব্যক্তির স্বাধীনতার প্রশ্ন, বুঝলেন তো? এমনকি যদি থার্ড পার্টিকে চেক দেন? হ্যাঁ, যদি কোনো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি অন্য কাউকে চেক দেন আর অ্যাকাউন্টে যথেষ্ট টাকা থাকে, সই ঠিক থাকে, তাহলে ব্যাংকে সেই চেক পাশ করতেই হবে। আচ্ছা, আর কার্ডের কি ব্যবস্থা? এটিএম, ডেবিট, ক্রেডিট, এগুলো তো এখন খুব দরকারি। খুবই দরকারি, আর নির্দেশিকা তো স্পষ্ট বলা আছে, এগুলো চাইলেই ইস্যু করতে হবে। কোনো টালবাহানা করা চলবে না? না, শুধু তাই নয়, এটিএম গুলো যাতে আরো ব্যবহার বান্ধব হয়, তার জন্য টকিং এটিএম এর কথাও ভাবা হচ্ছে। টকিং এটিএম মানে কথা বলা এটিএম? হ্যাঁ, যেখানে হেডফোন লাগিয়ে শুনে শুনে কাজ করা যায়, অনেক জায়গায় আছেও এখন। দারুণ তো। আর ডিজিটাল ব্যাংকিং অনলাইন, মোবাইল অ্যাপ, এইসব? সেটার কথাও বলা আছে। অনলাইন ব্যাংকিং, মোবাইল বা ফোন ব্যাংকিং, এইসব সুবিধাই দিতে হবে। কিন্তু ব্যবহার করবেন কি করে? ওয়েবসাইট, অ্যাপগুলো তো? সেগুলো অ্যাক্সেসিবল করতে হবে, এমনভাবে বানাতে হবে যাতে স্ক্রিন রিডার সফটওয়্যার দিয়ে ব্যবহার করা যায়। স্ক্রিন রিডার যেটা স্ক্রিনের লেখা পড়ে শোনায়? ঠিক। আর পরিচয় যাচাইয়ের জন্য অন্য উপায় রাখতে হবে, যেমন ওটিপি বা অন্য কিছু। লকার ব্যবহারের ক্ষেত্রে? একই নিয়ম, অন্যদের মতোই সমান সুযোগ। আর চালানোর জন্য বিভিন্ন অপশন থাকবে, নিজে একা বা কোনো সহায়কের সাহায্যে বা জয়েন্টলি, যেভাবে গ্রাহক চান। পরিষ্কার। এবার আসি ঋণের কথায়। লোন পাওয়ার ক্ষেত্রে কি কোনো বাধা আছে? অনেক সময় শোনা যায় যে। না, এটাই খুব গুরুত্বপূর্ণ। নির্দেশিকায় পরিষ্কার বলা আছে, শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে লোন প্রত্যাখ্যান করা যাবে না। বা কোনো এক্সট্রা শর্ত চাপানো যাবে না? একদম না, কোনো অতিরিক্ত শর্ত চাপানো যাবে না। এটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য খুব জরুরি একটা ধাপ। বুঝলাম। এই নিয়মগুলো তো গেল, এর পাশাপাশি অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিরও একটা বদলের কথা বলা হয়েছে, তাই না? যেমন আগে হয়তো ভাবা হতো। হ্যাঁ, ভাবা হতো যে দৃষ্টি প্রতিবন্ধী মানেই নিরক্ষর। তাই তো? এই ধারণাটা একেবারেই ভুল। আর সার্কুলারে স্পষ্ট করে বলাই আছে, তাদের নিরক্ষর হিসাবে দেখা চলবে না, এটা তাদের ডিগনিটি প্রশ্ন। আর টেকনোলজির ভূমিকা? সে তো আছেই। স্ক্রিন রিডার তো বললামই, ভবিষ্যতে হয়তো আঙুলের ছাপ বা অন্য বায়োমেট্রিক সিস্টেম আসবে, যদিও সেগুলো এখনো সবার জন্য সহজলভ্য হয়নি। ব্যাংক কি কোনো সাহায্য করবে, ফর্ম ফিল আপ বা এসব? হ্যাঁ, ব্যাংক প্রয়োজনে ফর্ম পড়ে দেবে বা পূরণ করতে সাহায্য করবে, কিন্তু তার মানে এই নয় যে তার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে বা বাইরের সাক্ষী লাগবে। যদি না গ্রাহক নিজে চান। ঠিক, যদি গ্রাহক নিজে চান সেটা অন্য ব্যাপার, তবে ব্যাংক থেকে চাপানো যাবে না।
ব্যাংক অবশ্যই ঝুঁকিগুলো জানাবে, মানে ধরুন চেকের ঝুঁকি বা অনলাইন লেনদেনের ঝুঁকি। কিন্তু পরিষেবা বন্ধ করে দেবে না। না, ঝুঁকি বুঝিয়ে বলবে, কিন্তু পরিষেবা দিতে অস্বীকার করবে না। তার মানে জোরটা দেওয়া হচ্ছে সক্ষমতা বাড়ানো আর সাপোর্টের ওপর, নিয়ন্ত্রণের ওপর নয়। আচ্ছা, কিছু প্রসিডিউরাল নিয়মও তো আছে, যেমন অ্যাকাউন্টে একটা লেবেল বা কিছু। হ্যাঁ, কিছু পদ্ধতিগত বিষয় আছে স্বচ্ছতা আর নিরাপত্তার জন্য। যেমন ধরুন সিস্টেমের মধ্যে বা পাসবুকে লেখা থাকতে পারে দৃষ্টি প্রতিবন্ধী বা দি অ্যাকাউন্ট হোল্ডার ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। এটা কেন? যাতে ব্যাংকের কর্মচারীরা বুঝতে পারেন এবং সেই মতো সহযোগিতা করতে পারেন। আবার ধরুন কাউন্টারে বেশি টাকার ক্যাশ তুললে হ্যাঁ, তখন ব্যাংকেরই অন্য একজন অফিসার উপস্থিত থাকতে পারেন, বাইরের সাক্ষী নয়, কিন্তু ব্যাংকেরই কর্মী, যদি না গ্রাহক নিজে বাইরের কাউকে আনতে চান। আচ্ছা আচ্ছা। আর কার্ডে ছবি রাখার কথাও কি আছে? হ্যাঁ, সেটাও একটা প্রস্তাব ছিল। ক্রেডিট বা ডেবিট কার্ডে ছবি থাকলে পরিচয় যাচাই হয়তো সহজ হয়। এগুলো ছোটখাটো বিষয়, কিন্তু পুরো সিস্টেমটার অংশ। তাহলে এত কথার পর মূল বিষয়টা কি দাঁড়ালো, যদি এক লাইনে বলতে চাই? সম্পূর্ণ সমানাধিকার, আর কোনো বৈষম্য নয়। সমস্ত ব্যাংকিং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার অন্যদের সমান, এটাই হলো নীতি। আর এটা আসছে আরবিআই, আইবি এর নির্দেশিকা আর আন্তর্জাতিক অধিকার সনদ থেকে। একদম, এটা আর্থিক অন্তর্ভুক্তির দিকে একটা বিরাট পদক্ষেপ, আর প্রযুক্তি যে মানুষকে আরো সক্ষম করতে পারে তারই স্বীকৃতি। বেশ, অধিকারগুলো তো নিশ্চিত করা হলো, পরিষেবাগুলো নির্দিষ্ট করা হলো। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকে যায়, যেটা আমাদের হয়তো ভাবা দরকার। কি প্রশ্ন? এই নির্দেশিকাগুলো তো পরিষেবা পাওয়ার অধিকার নিশ্চিত করছে, সেটা খুব ভালো কথা, কিন্তু বাস্তবে সেই পরিষেবাগুলো কতটা ব্যবহারযোগ্য, মানে কতটা অ্যাক্সেসেবল? যেমন এই ধরুন অনলাইন বা মোবাইল ব্যাংকিং, হয়তো ধরে নেওয়া হচ্ছে যারা এই সুবিধার জন্য আবেদন করবেন তারা ইতিমধ্যেই টেকনোলজিতে সড়গড়। হ্যাঁ, তা তো বটেই। একটু ব্যাংকগুলো কি যথেষ্ট সক্রিয়ভাবে এটা দেখছে যে সব দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাদের টেকনোলজির জ্ঞান যেমনই হোক না কেন, তারা যেন এই পরিষেবাগুলো ঠিকমতো ব্যবহার করার জন্য দরকারি ট্রেনিং বা সাপোর্ট পান? এটা একটা ভালো পয়েন্ট। মানে অধিকার থাকা আর সেটা ভোগ করতে পারার মধ্যে একটা গ্যাপ থাকতে পারে। ঠিক, সেই গ্যাপটা পূরণ করার দায়িত্বটা কার, কিভাবে সেটা নিশ্চিত করা যায়, এটাই হয়তো আমাদের পরের আলোচনার বিষয় হতে পারে।